ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা। আজ ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। এই দিনটি এলেই আমরা প্রতিবন্ধীদের চাহিদা, আমাদের সকলের সঙ্গে মূল স্রোতের সঙ্গে তাদের একসাথে করা, একসঙ্গে শিক্ষা চলাচল ইত্যাদি নানান ব্যবস্থাপনা, সরকারের নীতিমালা, এগুলো নিয়ে আলোচনা করি বেশিরভাগই অনুযোগের সুরে। এবং অনেকটা আমাদের আলোচনার অথবা অন্যান্য আলোচনার সুরটা এরকমই থাকে, নেই 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 নেই, অর্থাৎ প্রতিবন্ধীরাও আমাদের মানুষ, এই ধরনের বাক্য অনেক সময় শোনা যায়। আমরা এই করোনাকালে বিশ্ব প্রতিবন্ধী দিবস যেদিন পালন করছি, সেদিন আমরা সেই সব মানুষগুলোকে, প্রতিবন্ধী শব্দটা অনেক সময় মনে হয় যে একটু বোধহয় নেগেটিভ, আমরা বলি স্পেশালি ডিফারেন্টলি এবল, ডিসেবল না বললে আমরা বলি অন্যভাবে সক্ষম যেসব মানুষগুলো, তাদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা জানি করোনার সময় লকডাউন, করোনার সময় আমাদের যে অর্থনৈতিক অ্যাক্টিভিটি সেগুলো বন্ধ করতে হয়েছে গত 10 মাসের অভিজ্ঞতায়। এবং তারপরেও গোটা বিশ্বে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে যেটুকু অর্জন করোনায়, একদিকে রোগটাকে একটু নিয়ন্ত্রণে রাখা, অন্যদিকে এই কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রমকে সচল রাখা, কোথাও টান পড়তে না দেয়া, সেগুলোর জন্য যদি আমরা একেবারে পুরোটা কৃতিত্ব, কৃতজ্ঞতা জানাতে চাই, তাইলে আমাদের আসলে কৃষিকেই জানাতে হবে। আর সেই কৃষিতে প্রতিবন্ধী অর্থাৎ বিশেষভাবে যারা সক্ষম, সেই সব মানুষদের অবদানও কিন্তু কম নয়। আজকে এই দিনে 2020 সালের এই কোভিডকালীন প্রতিবন্ধী দিবসে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাবো। শিরোনাম রেখেছি কৃষিতে প্রতিবন্ধীর অবদান। আমরা যাদেরকে পেয়েছি বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আছেন জিপ্তা বৈরাগী, তিনি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম সাপোর্ট কোঅর্ডিনেটর। স্বাগত জানাচ্ছি জিপ্তা বৈরাগী। আর আমরা দূর থেকে পেয়েছি যাদেরকে, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, এটুআইয়ের অ্যাক্সেসিবিলিটির পরামর্শদাতা ভাস্কর ভট্টাচার্য এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আহমদ। আমরা এই শিরোনামটি যেদিন যে কারণে রেখেছি, তার বিপরীতে তো কিছু তথ্য বা তথ্যচিত্র আপনাদের দেখাতেই হয়। এই করোনাকালেও কিভাবে বিশেষভাবে সক্ষম মানুষেরা আমাদের কৃষিতে অবদান রাখেন, কিভাবে তাদেরকে কোনো করোনার ভয় বা শারীরিক অসামর্থ্যের যে ভয় কোনোভাবেই যে আটকে রাখতে পারেনি, দমাতে পারেনি, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা রিপোর্ট দেখাচ্ছি মেহনাজ পারভিনের। কুষ্টিয়ায় সবচেয়ে বেশি প্রতিবন্ধী দৌলতপুর উপজেলায়। কেউ শারীরিক প্রতিবন্ধী, কেউ দৃষ্টি প্রতিবন্ধী, অথচ তারা কেউ অন্যের উপর নির্ভরশীল নন। প্রতিবন্ধকতাকে বাধা না মেনে এই মানুষগুলো কৃষিকাজে প্রতিষ্ঠিত। কেউ নিজের জমি, কেউ বা বর্গা চাষে ফলিয়ে যাচ্ছেন নানা ধরনের মৌসুমি ফসল। যেহেতু দোকানপাট এখন করোনা ভাইরাসের জন্য বন্ধ, এই কারণের জন্য আমি এই কৃষি কাজের উপরে একটু জোর দিয়েছি। আল্লাহর রহমতে আমার খুব ভালোই চলছে সংসার। আমি দৃষ্টিবন্ধী হয়ে আমি কারোর কাছে হাত বাড়াইনি। আমাদেরকে তো কেউ না, আমরা প্রতিবন্ধী। ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত এলাকা হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গি ঝাড়বাড়ি গ্রামের পবিরুল ইসলাম ও মকবুল হোসেন। পবিরুল সরিষার তেলের মিলে কাজ করতে গিয়ে হারিয়েছেন ডান হাত, মকবুল সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন পা। তারা কেউ সংসারের বোঝা নন। কৃষিকাজের পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যাচ্ছেন মকবুল। ভুট্টা, ধান, মিষ্টি আলু, বেগুন, এগুলা সব প্রকার আমি কিন্তু কোনোটাই বাদ নাই, প্রতিটাই আমি একটু একটু করে আবাদ করি। ওর এক হাত না থাকা সত্ত্বেও কৃষিকাজ করতেছে, তার দেখা দেখি আমিও এখন কৃষিকাজ করার চেষ্টা করতেছি। নীলফামারীর হাওয়াতুন্নেসা শরীরে কুষ্ঠ দেখা দিলে স্বামীর বাড়িতে আর জায়গা হয়নি তার। 5 সন্তান নিয়ে ভাইয়ের বাড়িতে কোনো রকমে মাথা গোজার ঠাঁই নিয়েছেন। ভাইদের বোঝা না হয়ে বরং সহায় হয়েছেন জলঢাকা উপজেলার 70 এই নারী। তার হাতে ফলছে ফসল, আলু, কদু, সিমে, মেলা তরকারি পাতি। তবে প্রচলিত কৃষি ব্যবস্থায় প্রতিবন্ধী মানুষদের মোকাবেলা করতে হয় নানা সমস্যা। প্রতিবন্ধী বান্ধব কৃষি যন্ত্রপাতির অভাব বা বিশেষ ঋণ সুবিধা না পেয়েও থেমে নেই এই অদম্য মানুষেরা। সরকার তো আমাদের প্রতিবন্ধী হিসেবে ঋণ দেয় না। এখন যদি আমরা গ্রামীণ ব্যাংকে লোন নেই, ওখানে বহু টাকা সুদ নেয়। আমাদের প্রতিবন্ধীর জন্য তো মেশিন নেই, সাধারণ লোকের জন্য মেশিন। আমি যেভাবে মনোবল দিয়ে চলতেছি, আবাদ বাড়ি করতেছি,
যদি সরকার আমাদের পক্ষে আগে আসে তাহলে আমরা আবার কিছু করতে পারবো। প্রতিবন্ধী বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। আমাদের সামগ্রিকভাবে একটা পরিকল্পনা গ্রহণ করার চিন্তা ভাবনা চলছে এবং সেই পরিকল্পনাটি যখন গ্রহণ করা হবে আমি মনে করি পর্যায়ক্রমে একটি পর একটি সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। প্রতিবন্ধী বান্ধব কৃষি যন্ত্রপাতি, প্রশিক্ষণ এবং প্রতিবন্ধী ভাতার মতো বিশেষ ঋণ সুবিধা পেলে এমন অনেকেই হয়ে উঠতে পারেন স্বাবলম্বী, পরিবারের সহায়। মেহনাজ পারভিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মেহনাজ পারভিনের রিপোর্টটি দেখলাম, এটা আমাদের আসলে অনেকখানি উজ্জীবিত করে। আমরা গর্বিত, আবারও শ্রদ্ধা জানাচ্ছি আজকে প্রতিবন্ধী দিবসে তাদের প্রতি, সেই সব কৃষকদের প্রতি যাদের জন্যে আজকে আমাদের অর্থনীতির চাকাটি সচল এবং বিশ্বের কাছে আমরা অন্যভাবে অনন্যতা অর্জন করেছি এই কোভিড সময়ে। আমি একটু এই অন্যরকম একটা বিষয়, অর্থাৎ তাদের অবদান, এমনিতে কৃষির অবদান বলি, কিন্তু আলাদা করে যারা একটু চ্যালেঞ্জ মানুষ তাদের অবদানটাকে তুলে আনার জন্যে একটু কাজ করছেন, গবেষণা শুরু করেছেন জিফতাব বৈরাগী। আমি তার কাছ থেকে একটু এটার আইডিয়াটা শুনে নেই যে কেন মনে হলো যে এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে, যে আমাদের কৃষিতে এই বিশেষভাবে চ্যালেঞ্জ মানুষগুলো, অন্যভাবে চ্যালেঞ্জ মানুষগুলো কি অবদান রাখছেন সেটার একটা হিসেব বা সেটার একটা ফোকাস হওয়া দরকার। কোনো কি ঘটনা আপনার মানে একটা গবেষণায় নামার আগে কোনো নিশ্চয়ই কোনো ব্যক্তিগত বা কোনো ঘটনা থাকে, তারপরেই আসলে গবেষকরা নামেন, এটার পেছনে কি কোনো কারণ আছে? আমরা আসলে কুষ্ঠ নিয়ে কাজ করি ল্যাপ্রোসি মিশনের পক্ষ থেকে। তো আমাদের কিছু মানুষ আসলে কুষ্ঠজনিত কারণে প্রতিবন্ধিতার শিকার হয় এবং তাদের সাথে আমরা প্রায় 20-25 বছর যাবৎ কাজ করছি। এই কাজের মধ্যে একটা বড় অংশ আমরা বলি আসলে সেলফ হেল্প গ্রুপ। এই গ্রুপগুলোতে আসলে প্রতিবন্ধী মানুষ এবং কুষ্ঠজনিত প্রতিবন্ধী তাদের সমন্বয়ে তৈরি করা হয় এবং যার মূল উদ্দেশ্য হচ্ছে, আসলে আপনি জানেন কুষ্ঠ অনেকে আসলে যেটা আমরা বলি আসলে কুসংস্কার আচ্ছন্ন একটা রোগ, এবং কুষ্ঠ যদি কারো হয় অনেকে তাদের কিন্তু তাচ্ছিল্য করে। তা আমরা চেষ্টা করছি আসলে অনেক দিন যাবত যে এই মানুষগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কিছু করতে হবে। তাদের সাথে কাজ করতে গিয়ে আমরা যেটা দেখছি যে কুষ্ঠজনিত প্রতিবন্ধী যারা, তারা যেমন সামাজিকভাবে নিগৃহীত হয় তেমনি কিন্তু তারা শারীরিকভাবে প্রতিবন্ধিতার শিকার হয় এবং তাদের যে মনোবল আসলে বেঁচে থাকার জন্য এই দুটো চ্যালেঞ্জকে ওভারকাম করে তারা বাঁচতে চায় এবং তাদের কাছ থেকে আমাদের শেখা যে আসলে অন্য সাধারণ মানুষ যদি কিছু করতে পারে, কুষ্ঠ প্রতিবন্ধীরা বা সাধারণ প্রতিবন্ধীরা সেই কাজটা করতে পারে। এবং আমাদের দেশ যেহেতু আসলে আমরা বলবো যে রুরাল এরিয়া বা আমরা যেটা বলি কৃষি প্রধান দেশ এবং গ্রাম অঞ্চল বেশি, আর গ্রামে যে সমস্ত প্রতিবন্ধী আছে, বিশেষ করে যারা এখন হয়তো অনেকেই লেখাপড়া করার সুযোগ পাচ্ছে, আগের প্রতিবন্ধীরা কিন্তু এই সুযোগটা পেত না এবং তাদের জীবন কোনো না কোনোভাবে চলে এবং চলার মূল কারণ হচ্ছে আসলে তারা কৃষির সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়। তাদের এই ধারণা থেকে আমরা মনে করতেছি যে আসলে প্রতিবন্ধীদের নিয়ে অনেকগুলো বিষয় আলোচনা হচ্ছে। আমরা অনেক সময় দাবি করি যাতে আসলে তাদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা হয়, তাদের যেন লোন দেওয়া হয় বা সেবা দেওয়া হয়, কিন্তু তারা যে কাজটার সাথে সম্পৃক্ত সেই কাজের মধ্যে যদি তাকে সুযোগ সৃষ্টি করা যায়, আমরা মনে করতেছি সে অনেক বেশি প্রভাবিত করতে পারে। মানে আপনি এখনো স্টাডিটার মধ্যে আছেন, গবেষণাটার মধ্যে আছেন, আপনার কি মানে মনে হয় আমরা যেসব কথা বলি হয়তো বুকিশ যেগুলো, যে অনেক সময় ইউএন অথবা অন্যান্য যেসব চার্টারগুলো আছে সেগুলোর আলোকে আমরা এক ধরনের গবেষণা করি, মূলধারা তাদেরকে আলাদা করতে হবে, তাদের জন্য আইন করতে হবে, তাদের বলে যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করি, সেটা একজন কৃষক, উনি ফিজিক্যালি চ্যালেঞ্জড, আমরা নীলফামারীর যে কৃষককে দেখলাম অথবা কুষ্টিয়ার দৌলতপুরের যে কৃষককে দেখলাম, তাদের মাথায় কি তাদের ব্যাপারটি আছে, নাকি মনে করেন যে কাজের সুযোগ পেলেই আমরা করতে পারি, বা তাদের যদি একখণ্ড জমি থাকে বা যদি করতে হয় কিছু কিছু একটা করতে, কর্মবিমুক্ত নন তারা, আর তাদের আলোচনাটা যে করি এটা তাদের মাথায় কি আছে কখনো? অনেক সময় হয়তো আমরা অনেক বিষয় নিয়ে, আসলে তো আলোচনার বা উন্নয়নের বিষয় অনেক, আমরা হয়তো সব বিষয় সবসময় কিন্তু প্রাধান্য দিতে পারি না বা দেওয়াও হয় না, কিন্তু আসলে এই বিষয়গুলো যদি আমরা মানে মাঠ পর্যায়ে থেকে শিখি তাহলে বোধহয় আমাদের শিক্ষাটা অনেক বেশি ভালো হয়। এবং যার উদাহরণ যেটা আমরা বললাম যে আসলে আমি যখন গ্রামে যাই, গ্রামে মানুষের সাথে কাজ করি, তখন কিন্তু আসলে এই বিষয়গুলো অবজার্ভ করা বা দেখা যায় যে আসলে তারা কিভাবে প্রতিযোগিতা করে টিকে থাকার জন্য আসলে তাদের যথাসাধ্য চেষ্টা, কিন্তু আমরা হয়তো তাদের এই কষ্টটাকে অনেক সময় উপলব্ধি করতে পারি না দূর থেকে।
বা শহরে থেকে। আচ্ছা, মানে ওই যে আলাদা করা, তাদের জন্য শেল্টার হোম, এই ধরনের একটা অ্যাটিটিউড অনেক সময় এনজিওদের মধ্যে থাকে, অথবা সমাজসেবা অধিদপ্তর বা বিভিন্ন বেসরকারি সংস্থা, তারা এই ধরনের রেসিপি দেয় যে তাদের জন্য আলাদা স্কুল, আলাদা শেল্টার হোম, আলাদা অমুক, সেই সব না করে আবার কারো কারো কথা থাকে মূলধারা। তো এই দুইটা একটু কনফ্লিক্টিং, এবং সেখানে আসলে যে অ্যাডাপ্টেশনের বিষয়টা, ওনারা যেটা জীবন দিয়ে যেটা অ্যাডাপ্ট করেছেন, সেটা কি আমরা একটু দূরে সরিয়ে রাখি কিনা? আমরা সবাই জানি যে যেখানে আছে সেখানে যদি আসলে অ্যাডাপ্ট করা যায়, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যাডাপ্টেশন। এবং যেটা আমরা বলছি, আমাদের গ্রাম অঞ্চলে যেভাবে মানুষ বাস করে সেভাবে যদি একটু সহায়তা করা হয়, তাদের লাইফ কিন্তু আসলে নিজেরাই নিজেদের মতো করে নিতে পারে, এবং তারা কিন্তু কারোর জন্য বসে থাকে না। আমাদের যে গবেষণা আমরা দেখছি, প্রায় 42% প্রতিবন্ধী, যে একটা সার্ভে ছিল আমাদের 200 মানুষের উপর, 42% মানুষ নিজেরাই একমাত্র আয় উপার্জনকারী, এবং তাকে এই পরিবারটাকে চালাতে হয় নিজ পরিশ্রমে, নিজ উদ্যোগে, তা না হলে সে তার বাচ্চা অথবা তার স্ত্রীকে সে খেতে দিতে পারবে না। এই জন্যই তাদের জীবনের যে শক্তি, সেটা কিন্তু আসলে গভীরভাবে ভাবা দরকার। অপূর্ব এই যে জীবনী শক্তি, সেই জীবনী শক্তির প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা বলি যে বাংলাদেশের অনেক কিছু নিয়ে যে গর্ব করার মতন আছে, তার মধ্যে অনেক এন্টারপ্রেনার আছে। ভাস্কর দা আমাদের সেরকম একজন, দেশ বিদেশের অনেক পুরস্কার জিতে এনেছেন বাংলাদেশের জন্য। আমরা ভাস্করদার কাছ থেকে একটু শুনতে চাই, আমরা, তোমরা, তারা, ইনক্লুশন ইত্যাদি যেসব বলি, সেগুলো কতটা আসলে মানে জীবন ঘনিষ্ঠ, অর্থাৎ যেসব মানুষরা স্পেশালি চ্যালেঞ্জড, ডিফারেন্টলি এবল, তাদের জন্য তাদের মতন করে কতটা আমরা বলতে পারি বা ভাবি, বা অথবা কতটা আরোপ করা রেসিপি? প্রথমত আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এখানে তুলে ধরার জন্য। আমরা যে কথাটা বলে থাকি, নাথিং অ্যাবাউট আস উইদাউট আস, প্রতিবন্ধী ব্যক্তিদের বাদ দিয়ে তাদের জন্য কোনো উন্নয়ন পরিকল্পনা নয়। কারণ আমরা জানি আমাদের জন্য কোনটি বেশি প্রয়োজন। যেভাবে নারীদের আন্দোলনের নেতৃত্বে আছে, একইভাবে প্রতিবন্ধী মানুষরা তাদের আন্দোলন, তাদের বিষয়টাকে নেতৃত্বে থাকবে। আপনি যে বিষয়টা বলছেন, যেহেতু অন্যরা আমাদের বিষয়ে সিদ্ধান্তগুলো গ্রহণ করে, সেহেতু অনেক সময় তারা ভুল করে এবং তারা বুঝতে পারে না আমাদের জন্য কি প্রয়োজন। এবং আমরা সত্যিকার অর্থে তো অন্য গ্রহের কোনো মানুষ নই। আমি তো আপনার পরিবারেরই সদস্য, আমি একজন বাবা, আমি একজন সন্তান। সুতরাং আমি কিন্তু আমার ডিসেবিলিটি আছে বলে প্রমাণ করেছি যে আমাদের একটু সুযোগ দিলে আমরা অনেক ভালোভাবে কাজ করতে পারি। যেটি আমাদের লাখো কৃষক, প্রতিবন্ধী কৃষকরা, তারা কিন্তু প্রমাণ করছে। বাংলাদেশের 80% মানুষ গ্রামে বাস করে, আর 80% যদি গ্রামে বাস করে, তাহলে সেই অনুযায়ী কিন্তু প্রতিবন্ধী মানুষের সংখ্যা কিন্তু কম নয়, এবং তারা কিন্তু এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও কিন্তু এই কৃষি কাজটা তাদের জন্য অনেক প্রাধান্যের বিষয়। তা আমরা দেখতে পেরেছি যে আমাদের অভিজ্ঞতাগুলো যদি কাজে লাগানো হয়, তাহলে কিন্তু অনেক বেশি রেজাল্ট আসে। আপনি দেখুন, আমরা এমডিজি পেয়েছিলাম। এমডিজিতে কিন্তু কোনো প্রতিবন্ধী মানুষের কথা বলা ছিল না। আমরা সারা পৃথিবীর প্রতিবন্ধী মানুষ একসাথে শাউট করেছি, বলেছি যে তোমাদের এই উন্নয়ন আমাদের সকল মানুষের জন্য নয়। পরবর্তীতে দেখুন, যখন এসডিজি আসলো, সেখানে কিন্তু প্রতিবন্ধীদের বিষয়গুলো একেবারে সুনির্দিষ্ট করে বলা আছে। প্রায় 7টি গোলে সরাসরি ভাবে প্রতিবন্ধী মানুষের কথা বলা আছে। অর্থাৎ আমরাই কিন্তু বলছি আমাদের জন্য কি প্রয়োজন। কিন্তু দুঃখের যে বিষয়টা বাংলাদেশে ঘটছে, সেটা হচ্ছে যে আমাদের পক্ষে ডিসিশন নিচ্ছে এমন কোন মানুষ যারা আসলে আমাদের বিষয়টা বুঝেন না, ফলে এখনো গ্যাপ থেকে যাচ্ছে। তবে লেপ্রোসি মিশনের মতো প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন যাবত কাজ করছে প্রতিবন্ধী মানুষের সাথে, তাদের নিয়ে, তাদের অভিজ্ঞতাগুলো কিন্তু অনেক বেশি কার্যকর, এবং এই অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারলে তাহলে আমরা সামনে এগিয়ে যাব। আমরা যে কথাটা বলি যে দান দয়ার দিন শেষ, আগামী দিনের প্রতিবন্ধী মানুষরাই গড়বে আগামী সোনার বাংলাদেশ। অসাধারণ, অসাধারণ। আমি বলি যে ভাস্কর ভট্টাচার্য, তিনি আমাদের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। আমরা জানি যে এই ইন্সপিরেশনাল যে স্পিচ, তারটা খুব অসাধারণ, এবং অনেক অনেক ভিউ, অনেক
আলোকিত এবং বাংলাদেশের ফ্ল্যাগটা তখন বারবার করে ভেসে উঠেছে। ভাস্কর যখন নিজের জীবনের গল্প বলেছেন। আমরা একটু শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যকে শুনে আসি, অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আহমেদ। স্যার, যেটা একটু বলছিলেন জিপ্তা বৈরাগী, যে তাদের যারা কৃষিতে আছেন, স্টাডিটা তো খুবই ছোট্ট একটা স্যাম্পল সাইজ, মাত্র 200-250 মানুষের উপরে যে স্টাডি, এবং সেখানে নিজেরাই স্পেশালি চ্যালেঞ্জ মানুষেরা নিজেরাই নিজেদের মতো এক ধরনের অ্যাডাপ্টেশন করেছেন। কিন্তু তাদের জন্য কিছু তাদের মতো যদি কৃষি উপকরণ করা যেত তাহলে আরেকটু আমরা বেটার ফলাফল পেতাম। আর ইনক্লুশনের তো এটাও একটা এক্সপ্রেশন, অর্থাৎ আমরা যারা স্পেশালি চ্যালেঞ্জড তাদের মতন করে যদি কিছু কৃষি উপকরণ তৈরি করে দিতে পারি, তার মানে আমরা মূলধারায় তাদেরকে অন্যভাবে হাত ধরে এগিয়ে নেওয়ার কথাটাও বলছি অন্য ল্যাঙ্গুয়েজে। এইটা কি স্যার কখনো আপনার ইউনিভার্সিটি বা আপনারা কখনো ভেবেছেন কিনা? অনেক রকমের উদ্ভাবনী আপনাদের আছে, হয়ে থাকে। মনীষা, বিশ্ব প্রতিবন্ধী দিবসে আজকে যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। এখানে আমি এই কৃষিতে যাওয়ার আগে দুই একটি কথা বলতে চাই, যদি আপনার সময় কুলায়। যে প্রতিবন্ধীর যে ডেফিনিশন, এটি কিন্তু শারীরিক, মানসিক এবং তৃতীয় লিঙ্গ হিজড়াকেও আমরা ফেলি, ডাউন সিনড্রোম, বামন যারা, তাদেরকে কিন্তু আমরা প্রতিবন্ধী বলি। মাদকাসক্তির কারণে অনেকে সেরকম অবস্থায় যেতে পারে, দুর্ঘটনাজনিত কারণ সহ পরিবেশের কারণে, নানান কারণেই তার ডিসেবিলিটি হইতে পারে। এবং এটা আমরা যেটা বলি ডিফারেন্সিয়ালি এবল বলা উচিত, অ্যাবনরমাল কথাটা তাদের জন্য প্রয়োগ করা উচিত নয়। আমি আপনি যেকোনো লোক হতে পারি ডিফারেন্টলি এবল, এটাই বলে স্যার আজকাল অনেকেই এটাই পছন্দ করে। আরেকটি কথা দেখেন, হিজড়া জনগোষ্ঠী অত্যন্ত শক্তিশালী, একদম, অথচ তৃতীয় লিঙ্গের বিষয়গুলো আমরা সেখানে স্বীকৃতি। আমরা শুনছিলাম অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আহমেদকে, ওটা যেটা বলছি যে কানেকশন ব্যত্যয়, সেই জায়গায় আমরা একটু প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদকে শুনতে চাই। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, যে আমাদের যে গোলযোগটুকু হয়েছে সেটুকু ঠিকঠাক করে আনার জন্য। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমাদের আজকের বিশেষ আয়োজন কৃষিতে প্রতিবন্ধীর অবদান, এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমরা জানি এই কোভিডকালীন সময়, করোনাকালীন সময়ে বাংলাদেশকে এগিয়ে রেখেছে, জাগিয়ে রেখেছে আমাদের অর্থনীতির যে জায়গা, সেটি হলো কৃষি। এবং সেই কৃষিতে যে বাংলাদেশের আমরা জানি প্রায় কম বেশি 22 লক্ষ ডিফারেন্টলি এবল, অর্থাৎ বিশেষভাবে সক্ষম যে মানুষেরা আছেন, তাদের বেশিরভাগই আমরা জানি গ্রামে বাস করেন এবং তাদের পেশা কৃষি। সুতরাং কোভিডকালীন সময়ে যখন নাকি প্রতিবন্ধী মানুষেরা কি করছেন, কি করবেন, ইনক্লুশন, নানান রকমের নেগেটিভ গল্প, তার মধ্যে আজকে আমরা তাদেরকে এই দিনে অন্তত একটু আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাতে চাই। হ্যাটস অফ তাদের প্রতি। এই জন্যই আমাদের আজকের এই বিশেষ আয়োজনটি। কথা বলছিলাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আহমেদ স্যারের সঙ্গে। আমাদের সঙ্গে A2I এর অ্যাক্সেসিবিলিটি পরামর্শদাতা ভাস্কর ভট্টাচার্য আছেন, তিনি একটু কথা বলেছেন। প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ মহাপরিচালক জাফর ওয়াজেদ আছেন আমাদের সঙ্গে কানেক্টিভিটিতে। আর স্টুডিওতে পেয়েছি জিপ্তা বৈরাগীকে, তিনি লিপ্রেসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম সাপোর্ট কোঅর্ডিনেটর। আমরা তাদের কাছে যাব, একটা নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা ঠিক করে শুনছিলাম না অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আহমেদ। এখন ঠিকঠাক করে শুনতে পারবো আশা করি। তার আগে রাত 10টার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি 1 মিনিটে।
ভাষান্তরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া শুরু। ভাস্কর্য ইস্যুতে অর্থ যোগানদাতাদের বিষয়ে সজাগ সরকার। শীত না পড়তেই বাড়ছে করোনা রোগী, দেশে আরও ৩৫ জনের মৃত্যু। করোনার প্রভাব রাজস্ব আদায়ে প্রয়োজন কর কাঠামো সংস্কার। রাত ১০টার সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আছে কৃষিতে প্রতিবন্ধীর অবদান, এই বিষয় নিয়ে কথা শুনছিলাম। অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আহমেদ, আপনি বলছিলেন তাদের জন্য আলাদা কি কি করা দরকার এবং আপনাদের ভালো ভালো কৃষি উপকরণের নানান আইডিয়া, সেগুলোর কথা বলছিলেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে ন্যাশনাল এগ্রিকালচার পলিসিতে সুনির্দিষ্ট ক্লজ থাকা দরকার, যেটি সরাসরি ভাবে নাই, কিন্তু সরকার সকল প্রতিবন্ধীদের জন্য 700 টাকা করে পার মান্থ দিয়ে যাচ্ছেন এবং আগামী 8ম পরিকল্পনা যেটা গ্রহণ করা হয়েছে তাতেও পেশাজীবীদের সকলকে দেওয়া হবে। তবে সুনির্দিষ্টভাবে কৃষি পেশাজীবীদের, দোকানদার সহ নানান পেশায় জড়িত যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য আলাদা আলাদা কিছু স্পেশালাইজ বিষয় করা দরকার। তো সেটি এইসব পলিসিতে ডাইরেক্টলি বলা নাই, তবে সমাজ কল্যাণ অধিদপ্তর সহ কৃষি মন্ত্রণালয় যৌথভাবে এইসব নানান কিছু করতে পারে। বিশেষ করে ডিজেবল ফার্মার্স ইন এগ্রিকালচার, এই ধরনের একটি কৃষি নীতি প্রণয়ন করা দরকার, যেখানে ইতিমধ্যে আপনারা শুনেছেন উদ্যোক্তা হয়ে নিজস্ব উদ্যোগে যারা করছেন তারা করছেন, কিন্তু আমাদের সমাজের, সরকারের এবং এনজিওদের দায়িত্ব রয়েছে এই ধরনের বিশেষায়িত পেশায় যারা কৃষি প্রতিবন্ধী রয়েছেন, কৃষক, তাদেরকে হেল্প করা। সেটি উপকরণ তৈরি করার জন্য যেসব কারখানাগুলো রয়েছে সেসব কারখানাগুলোতে এই বিশেষ যন্ত্র তাদের জন্য সুবিধাজনক সেটি করা দরকার। বিদেশ থেকে আনা যায়, বেসরকারি ভাবেও সেটি উদ্যোগ নেওয়া যায়। তাছাড়া ইতিমধ্যে আপনারা যেটা বলছেন যে তাদের রিকগনিশন যেটি দেওয়া দরকার, সঠিকভাবে নিয়োগ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য সেরকম লিস্ট বা প্রতিবন্ধী যারা আছে, কৃষি প্রতিবন্ধী, তাদের একটি নিবন্ধন তৈরি করা দরকার। সেইভাবে একটু আগে ভাস্কর দা যেটা বলছিলেন যে ঋণের বিষয়গুলো, সেই ঋণগুলো সহজে পাওয়া যায়, তাদের আলাদা কার্ড করা যায় এবং সেখানে স্বল্প সুদ, বিনা সুদ কিংবা সহায়তা প্রদান, সেসব কার্যক্রম চালানো উচিত। বিশেষ করে যে উপজেলা যে কমিটি রয়েছে এবং ইউনিয়ন কমিটি রয়েছে, সেসব কমিটিতে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা দরকার এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহ কৃষি মন্ত্রণালয় যৌথভাবে সেটা নির্দেশনা দিলে কৃষি সেসব কমিটিতে তাদের ঢুকাইলে পরে সেসব নিবন্ধিত যারা প্রতিবন্ধী কৃষক রয়েছেন তারা সেসব কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন, তাদের সুবিধা অসুবিধাগুলো বলতে পারেন। সার, কীটনাশক, বালাই নাশক সহ যেসব বীজ ইত্যাদি যন্ত্রপাতি, সেসব জিনিসগুলো বিশেষ ডিলারশিপের মাধ্যমে নিয়ে এসে তাদেরকে সেগুলো সহযোগিতা করা উচিত বা করা যেতে পারে। ইতিমধ্যে আমরা জানি যে আপনার সকলের আত্মীয় স্বজনে নানান ভাবে প্রতিবন্ধীর তালিকাভুক্ত হতে পারে, কিন্তু কৃষি পেশায় যারা রয়েছে তাদের অনেক পরিশ্রম বেশি হবে, যারা বসে বসে কাজ করে তাদের কম। তো সেই ক্ষেত্রে তাদেরকে হেল্প করার জন্য সরকারের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা দরকার। যদিও 8ম পরিকল্পনা সেটি সাধারণভাবে গ্রহণ করা হয়েছে, স্পেসিফিক সেই নীতিমালা করা দরকার। নীতিমালা করলে সেখানে পলিটিশিয়ান সহ আমাদের সমাজসেবী এবং সমাজের সকলের সচেতন গোষ্ঠী সেখানে অংশগ্রহণ করা দরকার। বিশেষ করে আমি একটু আগে বলছিলাম যে হিজড়াদের বিষয়, হিজড়া 100% অ্যাবল, তারা থার্ড যে ওয়ার্কিং, ওনারা হার্ড ওয়ার্কিং অনেক। হ্যাঁ, লিঙ্ক, তো সেটাকে আমরা স্বীকৃতি দেওয়ার, স্কুল, কলেজ, মাদ্রাসায় এভরিওয়্যার তারা পড়তে পারে, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এভরিথিং হওয়ার তার এবিলিটি আছে। তার এই প্রবলেম সেটা জেনেটিক্যালি হয় এবং নানান কারণে হইতে পারে, অ্যাক্সিডেন্টের কারণ হইতে পারে। ডাউন সিনড্রোম একজন বড় অফিসার বলেন, বড় রাজনীতিবিদ বলেন, ধনী ব্যক্তি বলেন, তার ছেলেমেয়েরা হইতে পারে, কিন্তু তার তো বুদ্ধির কোনো সমস্যা নাই। যে যেরকম প্রতিবন্ধী সেই অনুযায়ী শিক্ষা দরকার। বিদেশে প্রত্যেকে স্পেশালাইজ শিক্ষা দেওয়া হয়, যার যেরকম এবিলিটি আছে, এবং তাদের স্পেশাল কেয়ার নেওয়া হয়। আমাদের সমাজে আমি খুবই দুঃখ পাই
যে রাস্তাঘাটে যারা হাত পাতে অনেকে এসে দেখি যে স্বল্প একটু সমস্যা আছে, কিন্তু তাদের ট্রেনিং দিলে কিন্তু তারা সেই কর্মক্ষম ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কাজ করতে পারে। দৃষ্টি প্রতিবন্ধী বলেন আর যে কোনো প্রতিবন্ধী বলেন, তার এই টেকনোলজি গুলো ডেভেলপ করতে হবে। কৃষির ক্ষেত্রে তাদের উপযুক্ত যন্ত্রপাতি সহ কৃষি উপকরণ সহ তাদেরকে সরবরাহ করা যেতে পারে। জি স্যার, বসে বসে জি স্যার, আমি এই জায়গাটাই আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু কাজ থাকে আমাদের কৃষিতে, আরো বিশেষায়িত পড়াশোনা ইত্যাদি, তার পাশাপাশি নতুন জাত, নতুন কৃষি উপকরণ আমাদের উপযোগী, সেই ক্ষেত্রে তো কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেকখানি ভূমিকা। এই দিকটা কখনো ভেবেছেন কিনা? প্রশ্নটা থাকলেও আপনি পরে উত্তর দেওয়ার সুযোগ পাবেন। জাফর ওয়াজেদ, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক, পিআইবির মহাপরিচালকের কাছে আমি জানতে চাই, এতক্ষণ অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আহমেদ যে কথাগুলো বলছেন যে তাদেরকে স্পেশাল মানুষদের জন্য স্পেশাল শিক্ষা ইত্যাদি অনেক কিছু করতে হবে, করা উচিত, সেই করতে হবে করা উচিত, তো আসলে ফোকাস মানে একটু আলোর এই চাওয়া পাওয়াগুলো একটু আলোর মুখ দেখার দরকার, যেটা আসলে গবেষণা, সাংবাদিকতা, মিডিয়া সেগুলোই করে থাকে। আমরা কি এরকম এত কি বলবো মাইক্রো বা এত বিশেষায়িত বিষয়ে গবেষণার কোনো সুযোগ পাই কিনা বা কাজ করার কোনো সুযোগ পাই কিনা? পিআইবি থেকে এরকম কোনো এই ধরনের বিষয়গুলো নির্বাচন করা হয় কিনা? আমরা আপনার কানেকশনটি খুলে গেছে মনে হয়। জি জি, হ্যাঁ, অডিওটা পাচ্ছি না আমরা। জাফর ওয়াজেদ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, হেডফোনের কি সমস্যা? কোনো হেডফোনের কানেকশনটা খুলে ফেললে বোধহয় আমরা শুনতে পাবো। আচ্ছা, আমরা এই ফাঁকে একটু ভাস্কর ভট্টাচার্যকে শুনে আসি। জাফর ওয়াজেদ, আমি আপনার লাইনটা একটু ঠিকঠাক করার জন্য বলছি আমার সহকর্মীদের, এবং আপনিও একটু ওই প্রান্ত থেকে কোনো ঝামেলা আছে কিনা একটু দেখবেন। ভাস্কর ভট্টাচার্য, আমি একটু শুনতে চাই আপনার কথা, আপনার গল্প। আপনি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন বিশ্ব দরবারে গিয়ে, এবং আপনার এই চ্যালেঞ্জ মোকাবেলার সাহস এবং প্রত্যয়ের গল্প বলেন। একজন ভাস্কর ভট্টাচার্য, আমরা বলি ভিজুয়ালি, আপনারা কি বলেন, ভিজুয়ালি ইম্পেয়ার্ড, একটু দৃষ্টি প্রতিবন্ধী বলেন নাকি অন্যভাবে দেখেন? চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে অনেক বেশি দেখেন আপনারা, চোখের আলোর চাইতেও। আমি একটু ভাস্কর ভট্টাচার্যের কথা শুনতে চাই। জি মনিদি, আপনি খুবই সাহসী একজন মানুষ, আপনাকে আমি খুব রেসপেক্ট করি এবং আমি আপনার ভক্ত একজন। এবং আপনাকে আমি একটা কথা বলছি বিনয়ের সাথে, সেটা হচ্ছে যে আসলে প্রতিবন্ধী মানুষদেরকে কি বলা হবে সেই বিষয়ে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে পৌঁছিয়েছি। আমরা ইন্টারন্যাশনালি একসাথে মিলিত হয়ে ইউএন কনভেনশন অফ রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস নিয়ে এসেছি, ইউএনসিআরপিডি, যেখানে আমরা নিজেদেরকে পারসনস উইথ ডিসেবিলিটি হিসেবে চিহ্নিত করেছি। এর ভিত্তিতে বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার ও সুরক্ষা আইন করেছে, যেখানে 11 ধরনের প্রতিবন্ধী মানুষকে চিহ্নিত করা হয়েছে, এবং সেখানে অন্য অন্য নামে 12 ধরনের একটা ক্রাইটেরিয়া সেখানে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের কি বলা হবে সেটা কিন্তু আইনগতভাবে বাংলাদেশে স্বীকৃতি লাভ করেছে। দিদি, আমি জন্মগ্রহণ করেছি আজ থেকে প্রায় 40 বছর আগে প্রত্যন্ত একটা গ্রামে, যেখানে কোনো হসপিটাল ছিল না, ডাক্তার ছিল না, ফলে আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। গ্রামের নামটা একটু বলবেন ভাস্করদা? গ্রামের নামটা বলবেন। গ্রামের নাম হচ্ছে, আমি গর্বের সাথে বলতে পারি, সেটা হচ্ছে প্রীতিলতার যে জায়গা, মাস্টারদা সূর্য সেনের যে কাজের জায়গা, ধলঘাট, এবং ধলঘাটের বাগডন্ডি গ্রাম। আমার ঠাকুমা একজন স্বদেশী আন্দোলনের একজন কর্মী ছিলেন, এবং আমার দাদু উনি পুলিশে কাজ করতেন, ব্রিটিশ পুলিশে। শুধুমাত্র আমার ঠাকুমা যেহেতু স্বদেশী আন্দোলনের সাথে জড়িত ছিল, আমার দাদুকে কিন্তু পয়জনাইজ করে মেরে ফেলা হয়, অর্থাৎ আমার বাবার 1.5 বছর বয়সে।
যা হোক, আমার জন্মের পর থেকে কিন্তু আমার পরিবারকে অনেক বেশি সংগ্রাম করতে হয়েছে। আমি স্কুল পাইনি, আমি বই পড়ার জন্য বই পাইনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেছি, আমাকে হাঙ্গার স্ট্রাইক করতে হয়েছে। মাকে আপনি আজকে খুব খুশি হবেন না ভাস্কর দা, আমি এই গল্পটা আমি অনেকবার শুনেছি আপনার বিভিন্ন প্রোগ্রামে। আপনি দাঁড়িয়ে যখন গল্পটা বলেছেন, আবারও একটু আমাদের দর্শকদের জন্য যদি একটু শেয়ার করেন যে মা কখন বুঝতে পারলেন যে ভাস্কর ঠিক করে দেখতে পারে না, সেই অনুভূতির কথাটা মা আপনাকে অনেকবার করে বলেছেন। আসলে দেখেন দিদি, আমি যখন খুব ছোট ছিলাম, আমি দেখতাম আমার মায়ের মুখে, আমি হাত দিয়ে দেখতাম সবসময় ভেজা। মাঝে মাঝে আমি আমার আঙ্গুলটা আমার মুখে দিয়ে, ঠোঁটে দিয়ে বুঝতাম যে লোনা পানি স্বাদ পেতাম। আমার মা নীরবে কান্না করতেন, কখনো কিন্তু শব্দ করেননি। বছরের পর বছর আমাকে বই পড়ে শুনিয়েছেন, বছরের পর বছর আমাকে পত্রিকা পড়ে শুনিয়েছেন। আজকে আমি যে কাজটা করতে পেরেছি দিদি, বাংলাদেশের একটা সমস্যার সমাধান কিন্তু করতে পেরেছি, সেটি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের বই পড়ার সমস্যা। আপনি জানেন, প্রথম থেকে দশম শ্রেণীর সকল বইকে কিন্তু মাল্টিমিডিয়া টকিং বুক করা হয়েছে। দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাল্টিমিডিয়া টকিং বুক করা হয়েছে A2I এবং ইপসা নামে একটা প্রতিষ্ঠানের সহায়তায়। মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে নির্দেশনা দিয়েছিলেন যে এই মাল্টিমিডিয়া টকিং বুক যাতে বাংলাদেশে সকল শিক্ষার্থীর হাতে প্রতি বছর পৌঁছায়, কিন্তু কোনো মন্ত্রণালয় এখনো পর্যন্ত সেই দায়িত্বটা নেয় নাই। এই মাল্টিমিডিয়া টকিং বুকের জন্য কিন্তু বাংলাদেশ সরকার WSIS পুরস্কার পেয়েছে, যেই পুরস্কার রিসিভ করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছি প্যারিস থেকে এনে। এই ধরনের ইনোভেশনের জন্য, যেমন আপনি আজকেই দেখতে পারেন accessibledictionary.gov.bd, আমরা বড় বড় বাংলা একাডেমি ডিকশনারি হাতে নিয়ে দেখেছি, কখনো পড়তে পারি নাই। আজকে প্রতিবন্ধী মানুষরা সেটা পড়তে পারছে, আপনিও পড়তে পারবেন। আপনি যদি এখন ভিজিট করেন www.accessibledictionary.gov.bd অথবা গুগল প্লে স্টোরে অ্যাক্সেসিবল ডিকশনারি যদি আপনি ডাউনলোড করে পড়েন, আপনি পড়তে পারবেন। আমরা কৃষকের জন্য 100রও বেশি মাল্টিমিডিয়া কন্টেন্ট করেছি, কি করে সে গাভী পালন করবে, কি করে সে আম সংরক্ষণ করবে, কি করে সে আপনার ধানের চাষ করবে, পোকা কি করে সে দমন করবে। এই কন্টেন্ট কিন্তু কমিউনিটি রেডিওতে বাজে। এই কন্টেন্ট কিন্তু শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধী নয়, নিরক্ষর মানুষরা কিন্তু এই কন্টেন্ট গুলো তারা ব্যবহার করতে পারে। আমরা এই সমস্ত কাজের জন্য কিন্তু আমি প্রথম বাংলাদেশী হিসেবে ইউনেস্কো পুরস্কার পেয়েছিলাম 2018 সালে। আমরা জানি বাংলাদেশে কিন্তু মিডিয়ারা এটা নিয়ে কোনো উৎসব করে নাই। আমি যদি অপ্রতিবন্ধী মানুষ হতাম, তাহলে অনেকগুলো ফিচার হতো হয়তো মিডিয়াতে। যেহেতু আমরা প্রতিবন্ধী মানুষ, আমরা ভাগ্যবান, অ্যাটলিস্ট আমি A2I এর মতো জায়গায় কাজ করি দিদি। অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি, যে এবং যারা আমাকে আজকে এখানে ডেকে এনেছেন। তো লেপ্রসি মিশনের মতো অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করে এই প্রতিবন্ধী মানুষদের জন্য। যেমন আমরা একটা কাজ করছি। আপনি কিন্তু আমাদের উদ্ভাবকের দেশের একজন তারকা। আমরা আপনাকে নিয়ে একটা পূর্ণাঙ্গ এপিসোড একটা করেছিলাম, এবং এই ইউনেস্কোর পুরস্কার, সেরা পুরস্কার পাওয়ার কারণেই, এবং আপনার আরো অনেক ইনোভেশন আছে। আমার চেয়ে বড় কথা হচ্ছে যে আমার মাধ্যমে যদি একজন মা উদ্বুদ্ধ হন, একজন বাবা যদি উদ্বুদ্ধ হন, একজন প্রতিবন্ধী মানুষ যদি শক্তি পান, সাহস পান, সেটি হবে আমাদের অ্যাচিভমেন্ট। এই ডিজিটাল বাংলাদেশ আমাদের জন্য আশীর্বাদ, কারণ আমরা আজকে ওয়েবসাইট ব্যবহার করি। আপনি সকালে পত্রিকাটা হাতে নিয়ে পড়েন, আমি স্মার্টফোনের মাধ্যমে পড়ি। আজকে আপনার সাথে আমি ওয়েবিনারে যুক্ত হয়েছি জুমের মাধ্যমে। আমার কম্পিউটারটা, আমার আশেপাশে কেউ নেই, আমি নিজেই কিন্তু কাজ করছি। আমি একটু আগে ইউনেস্কো প্যানেলে স্পিচ দিয়েছি। আমি কিন্তু আমার কথা বলছি না, আমি বলতে সমগ্র প্রতিবন্ধী মানুষের কথা বলছি। দরিদ্র প্রতিবন্ধী মানুষদের আমরা যাদেরকে অবহেলা করি, তারা কিন্তু একটা শক্তি, তারা অর্থনৈতিক শক্তি। আমি আমার জীবনের শুরুতে যে কাজটা করেছিলাম, প্রায় 2000 প্রতিবন্ধী মানুষকে উদ্যোক্তা করার একটা কাজ করেছিলাম PKSF এর সহযোগিতায়, ইপসা নামে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। আপনি জেনে খুশি হবেন, তারা কিন্তু অনেকে আজকে উদ্যোক্তা। তারা শুধুমাত্র নিজেরা কাজ করছে না, অন্যদেরকে কাজ দিচ্ছে, এবং এর জন্য তারা জাতীয়ভাবেও পুরস্কৃত হয়েছে। আমি আজকে আপনার মাধ্যমে একটা অনুরোধ করতে চাই, মাইক্রো ক্রেডিট অথরিটিকে আমি অনুরোধ করতে চাই, আজকে আপনারা একটা সার্কুলার দিন যে কোভিড কালে কোনো প্রতিবন্ধী মানুষ যারা লোনের কার্যক্রমে আছে, লোন নিয়েছে, তাদের লোনটা এই মুহূর্তে স্থগিত করুন। কারণ তারা স্ট্রাগল করছে, তার দোকান বন্ধ ছিল, তার কৃষিকাজ বন্ধ ছিল, সে ঘর থেকে বেরোতে পারে নাই সামাজিক দূরত্বের নামে। আজকে আমি এখন লাস্টলি যে কথাটা আমি এখানে বলতে চাই, কৃষক হিসাবে যদি তাদেরকে তৈরি করতে হয়,
তাহলে কৃষি প্রযুক্তিতে ইনোভেশন আনতে হবে, অ্যাক্সেসিবিলিটি আনতে হবে, যাতে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের ট্রাক্টর চালাতে পারি, ধান মাড়াইয়ের যন্ত্র আমি চালাতে পারি, কিংবা আমি আমার টেকনোলজি দিয়ে আমি বুঝতে পারি আমার ধানের কি অবস্থা, পোকা কি পোকা আমাকে ধরেছে। এ ধরনের ইনোভেশন আনতে হবে এবং এটুআই কিন্তু এখানে কাজ করতে পারে। একটা চ্যালেঞ্জ ফান্ড লঞ্চ হতে পারে যে প্রতিবন্ধী মানুষদের প্রযুক্তিগত অ্যাক্সেসিবিলিটি এনশিওর করার জন্য। যদি আমার কাছে প্রযুক্তি থাকে, প্রতিবন্ধকতা কোনোভাবেই বাধা হতে পারে না, সেটা আমরা বারবার প্রমাণ করেছি। আমি চ্যালেঞ্জ করতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, প্রযুক্তির কারণে অন্য কোনো অপ্রতিবন্ধী মানুষের সাথে আমার কোনো পার্থক্য নাই, আমি সব কাজ করতে পারি। ফেসবুকে আপনার সাথে চ্যাট করি, আমার ছাত্রছাত্রীদের নিয়ে আপনি প্রোগ্রাম করেছেন, তারা কোথায় পিছনে আছে, শিক্ষক হিসেবে কাজ করছে, মেইন স্ট্রিমিং স্কুলে তারা পড়াচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট, সে কমিটমেন্ট কারণে আমরা এগোচ্ছি, কিন্তু ওনার এই কমিটমেন্ট কিন্তু নিচের দিকে যায়নি। অনেকেই আমাদেরকে অবহেলা করে, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেটা বুঝে না বলে আমাদেরকে অবহেলা করে। বঙ্গবন্ধুর স্বপ্ন হচ্ছে সকল পিছনে পড়া মানুষকে সামনে নিয়ে যাওয়ার স্বপ্ন। সেই স্বপ্নটা যারা মুখে বঙ্গবন্ধুর স্বপ্ন বলে, তারা কিন্তু বিশ্বাস করে না, জানে না, বুঝে না। ফলে তারা প্রতিবন্ধী মানুষকে অবহেলা করে, প্রতিবন্ধী মানুষকে এগিয়ে নেওয়ার পথে বাধা তৈরি করে। সুতরাং আমরা যদি বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে পারি, তাহলে সকল মানুষ সমান অধিকার নিয়ে বেড়ে উঠবে এদেশে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি ভাস্কর দা, আমি আপনার কাছ থেকে ওই যে ফাইন্যান্সিং এর ব্যাপারে এবং আপনার যে গ্রুপ, সেখানে যে কৃষকরা যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন যারা মানুষ, তাদেরকে কিভাবে আপনারা হেল্প করেন সেই বিষয়টি একটু জানতে চাইবো। তবে তার আগে আমি আশা করছি জাফর ওয়াজেদের সংযোগটি ঠিক হয়েছে। জাফর ওয়াজেদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা এখনো শুনতে পাচ্ছি না, আশা করি ঠিকঠাক হয়ে যাবে। এই ফাঁকে জিপ্তা বৈরাগী যদি যোগ করেন কিছু। আমাদের অভিজ্ঞতার থেকে যেটা বলছি, যে আসলে আমাদের একটা স্পেশাল প্রজেক্ট আছে আমাদের এই প্রতিবন্ধী ভাই বোনদের সাথে, এবং এটা আমরা নীলফামারী এবং ঠাকুরগাঁয়ে কাজ করি। এবং এখানে আমরা যে জিনিসটা আসলে দেখতে পেলাম, যে আমরা অনেক সময় অনেক সমালোচনাও করতে পারি যে আসলে আমাদের মূল্যায়ন করে না বা দাম দেয় না, কিন্তু আমরা ওইখানে আসলে কৃষি ডিপার্টমেন্টের সাথে যে আলোচনাটা বা যে কাজটা আমরা করছি, যে গত 2 বছর কাজ করার ফলে আমরা যেটা দেখছি, প্রায় 7,000 প্রতিবন্ধী মানুষ কৃষির বিভিন্ন সেবায় তারা সম্পৃক্ত হয়েছে। এবং এর মধ্যে বড় একটা প্রায় আমাদের 2,500 মানুষ কৃষি বিষয়ক প্রশিক্ষণ পেয়েছে। এখন এই প্রশিক্ষণের আপনি কোয়ালিটি নিয়ে হয়তো বলতে পারেন, কারণ হয়তো প্রতিবন্ধী উপযোগী করে প্রশিক্ষণ দিতে পারছে কিনা সেটা একটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু তাদেরকে আসলে তারা ডেকে নিছে এবং তারা সাহায্য করছে যেন তারাও আসলে কৃষিক্ষেত্রে অন্তর্ভুক্ত হতে পারে। এবং আমার আসলে যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে আসলে যদি এই বিষয়টা নিয়ে আমরা উপযুক্তভাবে আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে পারি, আমরা কিন্তু আসলে ওই যেখানে আছি সেখান থেকেও কিন্তু আমরা উন্নয়ন করা সম্ভব। এবং সরকারের যে সেবা, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টটা কি আসলে এই কৃষির ক্ষেত্রে আমরা যেটা বলছি, আমাদের কৃষি এক্সটেনশনের যে ডিপার্টমেন্ট আছে, কৃষি সম্প্রসারণ যে অধিদপ্তর আছে, আমাদের সেটাতে কি আপনারা যোগাযোগ, মানে আপনারা তো অনেকদিন ধরে কাজ করছেন, সেখানে কি যোগাযোগে বাধা কোথায়, নাকি ওনারা অ্যাকসেপ্ট করতে চান না? বিষয়টা ছিল প্রথমে আসলে এই বিষয়টা তারা জানতেনই না। এবং আমাদের যে অভিজ্ঞতা দেখছি, আমরা যখন প্রথম স্টাডিটা করি ওইখানে, সরকারি সেবা আমাদের একটা প্রশ্ন ছিল, সরকারি সেবা গত 1 বছরে কে পেয়েছে, হ্যাঁ, এবং তার মধ্যে ছিল আসলে less than 1% কৃষি প্রতিবন্ধী তারা আসলে কৃষিতে অভিগম্যতা পেয়েছে বা কৃষি সেবা পেয়েছে, 1% নিচে। এবং 2 বছর পরে আমরা যেটা দেখছি, আমাদের যারা আসলে ডাইরেক্ট আমাদের যাদের সাথে কাজ করি, প্রায় 50% প্রতিবন্ধী কৃষক যারা সরকারি কোনো না কোনো সেবায় তাদের অভিগম্যতা হয়েছে। এর মধ্যে প্রশিক্ষণ ছিল, তারা যে আমাদের বিভিন্ন সময়ে যে আসলে সার, বীজ এবং গাছের চারা প্রশিক্ষণ, এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে আসলে কৃষকদের কিন্তু কার্ড আছে, কিন্তু প্রতিবন্ধী কৃষকদের কিন্তু কার্ড নাই। এবং আমরা যে ন্যাশনাল ওয়াইড যে সার্ভেটা করলাম, সেখানে দেখা গেছে মাত্র 11% প্রতিবন্ধী কৃষক যারা কৃষির সাথে সম্পৃক্ত, তারা কিন্তু কৃষক কার্ড পাইছে। তার মানে প্রায় 90% প্রতিবন্ধী যারা কৃষির সাথে সম্পৃক্ত, ডেফিনেশনও তারা কিন্তু কৃষক, কিন্তু তারা আসলে এই তথ্যটা, এই কার্ডটা তারা পায় না। এই কার্ড না পাওয়ার কারণে তারা কিন্তু আসলে কৃষিক্ষেত্রে যে সেবা, সেটা থেকে তারা বঞ্চিত। তা আমাদের যে জায়গাটা আসলে আমরা যেটা মনে করতেছি, যেটা সবার সাথে শেয়ার করা যায়, যে
যদি এইখানে আমাদের আসলে লিঙ্কেজটা ঠিক মতো করি, আমরা সংযোগটা ঠিক মতো ঘটাতে পারি, তাহলে আমরা সরকারি যে সেবা কৃষি ক্ষেত্রে সেটা তারা আসলে পায় এবং তারা পাওয়ার জন্য তারা তৈরি। কিন্তু আমাদের এই যে আসলে কমিউনিকেশনটা হয় না, এবং আমাদের জাফর স্যারের সাথে হয়তো আপনি কথা বলবেন যে ওই কমিউনিকেশনই ব্যত্যয় অনেক। আমরা অনেকক্ষণ ধরে জাফর ওয়াজেদকে শুনতে চাইছি, সেখানেও এক ধরনের মানে ওই কমিউনিকেশন গ্লিচগুলো আছে। আমরা জাফর ওয়াজেদের কাছে যেতে চাই, যে কমিউনিকেশনই হয় না, যেটা বলছিলেন যে তা আমরা কি শুনতে পাচ্ছি? জাফর ওয়াজেদকে শুনতে পাচ্ছি, যে কারণে কমিউনিকেশনটা হয় না। একদিকে বলি, আরেকদিকে হয়তো কম বলি অথবা বেশি বলি, অথবা কোথাও গিয়ে আটকে যায়। এই আটকে যাওয়াটা কিভাবে আমরা সামাল দেব, এই প্রশ্নই জাফর ওয়াজেদের কাছে একটা বিরতির পরে এসে শুনছি। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, কৃষিতে প্রতিবন্ধীর অবদান, এই বিষয় নিয়ে কথা বলছি। বিরতিতে যাবার আগে অনেকগুলো প্রশ্ন জাফর ওয়াজেদের কাছে জমেছে, আমার সবগুলো একসাথে আমরা উত্তর নিয়ে নিতে চাইছি। জাফর ওয়াজেদ, সবগুলো একসাথে। ধন্যবাদ মনীষা। আপনি সংযোগ সাধনের কথা বলেছেন, আসলে পুরো জীবনটাই সংযোগ সাধনের বিষয়। আমরা সবসময় সংযোগ সাধন করতে পারি না বলে অনেক কিছুতে সাফল্য আনতে পারিনি। ভাস্কর ভট্টাচার্য যেমনটা বলেছেন যে প্রধানমন্ত্রী অনেক সিদ্ধান্ত নেন কিন্তু নিচের দিকে গিয়ে কাজ হয় না। আমরা কি তবে বলতে পারি যে এখানে সংযোগ সাধনের সমস্যা হয়? হয়তো হয় না, কিন্তু একটা জিনিস তো বাস্তব, আমরা প্রতিবন্ধীদের সবসময় অবহেলা করে এসেছি, কোথাও ঘৃণার চোখেও দেখেছি। এমনকি আমরা তাদেরকে সামাজিকভাবে হেওয়া করার প্রতিপন্ন করি। আমি যদি বলি যে প্রতিবন্ধী সংজ্ঞাটা অনেক বিস্তৃত, যেমন গত 20 বছর আগে জাতিসংঘ হঠাৎ করে 12ই আগস্ট বিশ্ব বাহাতি দিবস পালন শুরু করলো, এবং তাতে বলা হলো যে বাহাতিরা এক ধরনের প্রতিবন্ধী। আমি নিচে বাহাতি লিখে আমি সেদিন বুঝলাম যে আমি এক ধরনের প্রতিবন্ধী, কিন্তু আমরা কিন্তু সক্ষম প্রতিবন্ধী, আমরা কিন্তু কর্মক্ষেত্রে কোথাও পিছপা হয়নি। কিন্তু জাফর ওয়াজেদ, বাহাতিরা তো অনেক বেশি জিনিয়াস হয়, মানে পৃথিবীর সকল জিনিয়াসেরা বাহাতি, এটা তো আমরা জানতাম। এটা প্রতিবন্ধিতার মধ্যে আনার জন্য তো আপনাদের প্রতিবাদ করা দরকার। না, প্রতিবাদ তো অবশ্যই করবো, কারণ বাহাতির লেখাটাই যে প্রতিবন্ধিতার নিদর্শন তা তো না, ডানহাতের লেখা স্বাভাবিক সেটা কে বলবে? অতএব এই জিনিসগুলো আসলে আমি তো অন্য যে কোনো আমার ডানহাতি বন্ধুদের চেয়ে আমি অনেক বেশি ভালো কাজ করতে পারি। আমার ডান মস্তিষ্ক খুব ভালো কাজ করে বলে আমি দ্রুত লিখতেও পারি, পড়তেও পারি, বরং ডানাদের চেয়ে বাহাতে ভালো লিখতে পারি। কিন্তু এটার জন্য কোনো আক্ষেপ নেই আমার, কিন্তু এটার জন্য কিন্তু আমাকেও হেয় হতো, আমাকে নেতা বলা হতো, বাহাতি বলা হতো, এভাবে কিন্তু হেয় করা হতো। এবং আমরা তো হেয় করতো আমাদের পর্যায়ে, কিন্তু আমরা যখন প্রতিবন্ধীদের দেখি, আপনি বলুন ঢাকা শহরের ফ্লাইওভার, এই আপনার এই ফুটপাথ কিংবা ফ্লাইওভার গুলিতে পঙ্গুদের একটা আবাসস্থল ছিল, তারা ভিক্ষাবৃত্তি করতো। ভিক্ষাবৃত্তি শুধু এখানে না, বাস্তব ভিক্ষাবৃত্তি করতো, এবং গ্রামীণ পর্যায়ে অধিকাংশ স্থানীয় পঙ্গুরা ভিক্ষাবৃত্তিতে নিমজ্জিত ছিল। আমাদের সরকার ভিক্ষুক উচ্ছেদ প্রকল্পের মধ্য দিয়ে এই পঙ্গুদের ক্ষেত্রে হয়তো কোন কার্যক্রম দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়। যেভাবে আমরা দেখলাম যে উত্তরবঙ্গে সাধারণত পঙ্গু, যারা দেখালেন আপনার ডকুমেন্টারি, নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের এই পঙ্গুর প্রতিবন্ধীরা কিন্তু কৃষিকাজে কাজ করে, কিন্তু আমি আমার পূর্বাঞ্চলে আমি দেখিনি তেমন সেভাবে পঙ্গুরা কৃষিক্ষেত্রে কাজ করার কথা। আমরা দেখেছি দোকানপাট চালায়, ভিক্ষাবৃত্তির বাইরে দোকানপাট করছে, কিছুটা হয়তো এই ফুটপাথ আপনার বাজারের দিন বাজারে তরকারি বিক্রি করছে, কিন্তু কৃষিক্ষেত্রে সেভাবে কাজ করেনি। আর যেটা আমরা বলছি যে আমরা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ থেকে কৃষি সাংবাদিকতার উপর আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, তৃণমূল পর্যায়ে সাংবাদিকদেরকে আমরা প্রশিক্ষণ দিই, সেখানে কৃষি সাংবাদিকতার বিষয়টাকে গুরুত্ব দিই, ভূমি আইনকে গুরুত্ব দিই। কিন্তু আমরা এই কৃষিক্ষেত্রে যে প্রতিবন্ধীরা অবস্থান করছেন এই বিষয়টি কিন্তু আমাদের সঙ্গে সংযোগ সাধন হয়নি, এটা সত্যি কথা। আমাদের এই প্রতিবন্ধীরা যে কৃষি কাজ করেন এবং তারাও যে তাদের পরিবারকে লালন পালন করেন, এটা কিন্তু আমাদের সেভাবে ধারণায় ছিল না, আমাদের সংযোগ সাধন হয়নি। তবে
বিষয়টি যখন সামনে এসেছে আমরা মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাকে আরো বেশি সামনে আনতে হবে। আমি ভিক্ষুকদের নিয়ে, প্রতিবন্ধীদের নিয়ে অনেক স্টোরি করেছি এবং শারীরিক প্রতিবন্ধীদেরকে নিয়ে ফিচারও লিখেছি, কিন্তু সেভাবে কৃষিক্ষেত্রে যে কাজ করছে যে প্রতিবন্ধীরা তাদের নিয়ে কিন্তু সেভাবে লিখিনি। আমাদের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফিচার বিভাগ আছে, সেখানে প্রতিবন্ধীদের নিয়ে নানা রকম ফিচার লেখা হয়, কিন্তু কখনো এই কৃষিক্ষেত্রে যে প্রতিবন্ধীরা কাজ করছে সেটাকে আমরা সামনে আনতে পারিনি। এবং ভাস্কর ভট্টাচার্যের অনেক কথাই প্রণিধানযোগ্য, যে আমরা আমাদের অনেককে মূল্যায়ন করিনি, বরং অবহেলা করি এবং সমাজের মধ্যে এই যে প্রতিবন্ধীরা রয়েছেন তাদেরকে স্বাভাবিক জীবনে আনার চেষ্টা তো আমরা করি না, বরং তারা যদি একটু দুবেলা দুমুঠো খাদ্যের জন্য যে একটু পরিশ্রম করবে, তার যে কাজের ক্ষেত্র তৈরি করে দেওয়া দরকার সেটা কিন্তু আমরা করিনি। আমরা এই যে গ্রামীণ পর্যায়ে যে প্রতিবন্ধীরা রয়েছে তাদের যে একটা জীবন আছে, তার যে মন আছে, মস্তিষ্ক আছে, এগুলিকে আমরা কখনো ভাবিনি। আমাদের এই উদাসীন্য অবহেলার কারণে এই মানুষগুলি ধুকে ধুকে মরছে এবং কষ্ট পাচ্ছে। তারপরে আজকে যখন বিষয়টি সামনে এসেছে আমার তো মনে হয় যেটি গুরুত্ব পাবে। এবং আমাদের যে কৃষি নীতি 2018 সেখানে আমি দেখেছি যে আমাদের কৃষি ক্ষেত্রে বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে অনেকগুলি ব্যবস্থা নেওয়া হয়েছে, মানে চিত্র প্রতিবন্ধীদের বিষয়টি রয়েছে, কিন্তু সেভাবে আলাদা করে কৃষকদের কথা ভাবা হয়নি। দেশে প্রতিবন্ধীদের ব্যক্তি অধিকার ও সুরক্ষা 2013 রয়েছে, কিন্তু সেখানেও এই কৃষি ক্ষেত্রে প্রতিবন্ধীদের কথা আসেনি। হয়তো এই কারণে ওই যে সংযোগ সাধন হয়নি। আমাদের যারা এগুলি প্রণয়ন করছে তারা হয়তো ওটা বিষয়টা সম্পর্কে অবহিত ছিলেন না এবং এই নিয়ে কোনো গবেষণা হয়নি। আমার তো মনে হয় এখন আমাদের এই বিষয়গুলি নিয়ে গবেষণা করতে হবে। আমরা মনে করি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ যেহেতু সাংবাদিকদের প্রতিষ্ঠান, সাংবাদিকদের কাজ করা, সেখানে আমরা মনে হয় আমাদের সমাজে যা বিদ্যমান সমাজ ব্যবস্থা যারা অবস্থান করছেন তাদের নিয়ে কাজ করাটা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আমরা মনে করি এই প্রতিবন্ধীরা সমাজ বিচ্ছিন্ন কেউ নয়। এবং ডক্টর প্রফেসর কামালউদ্দিন স্যার যে কথাটা বললেন তৃতীয় জেন্ডারকে নিয়ে, তাদের নিয়ে কি আমরা কাজ করেছি? আমরা পত্রিকায় তাদের নিয়ে ফিচার টিচার লিখেছি, কিন্তু তাদের জনজীবনে সম্পৃক্ত করা, তাদের জাগিয়ে তোলা, যেটা ভারতে হচ্ছে এখন, থার্ড জেন্ডাররা মেয়র হচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত হয়েছেন। আমাদের এখানে এটা ভাবতেই পারি না আমরা বরং তাদেরকে হাওয়া করে ঘৃণা করি, অথচ তারা কোনো না কোনো পরিবারের তো সন্তান, তাদের তো বাবা মা রয়েছিল, কিন্তু তারা এইভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। এদেরকে কেন আমরা সামাজিক ভাবে মর্যাদা দিতে পারিনি? এই বিষয়গুলো আসলে আমাদেরই লেখা উচিত, সাংবাদিকদের লেখা উচিত, যাতে সাধারণ মানুষের কাছে, জনগণের কাছে বিষয়গুলি সামনে আসে, সরকারের সচেতন হয়, আমাদের যে মন্ত্রণালয় বিভাগগুলো নিয়ে কাজ করছে তারাও যেন সচেতন হয় এবং এই বিষয়ে কাজ করতে পারে। সেই কাজগুলি কিন্তু আমাদের সাংবাদিকদেরই করা উচিত। এবং আমরা অনেক ধন্যবাদ শ্রদ্ধা। এবং এই প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, পিআইবির মতো একটি প্রতিষ্ঠানের প্রধান যখন নাকি নিজেদের আমরা আমাদের ভুলগুলো স্বীকার করে আমরা যখন নাকি এগুলো নিয়ে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করি, তখন আমি সাংবাদিক হিসেবে এবং জাফর ওয়াজেদের একজন ছাত্রী হিসেবেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, নিজেকে ধন্য মনে করছি। আশা করি সাংবাদিকরা আবার এই বিষয়গুলোতেও আরও অনেক বেশি কাজ করবে, ভাববে, সুযোগ পাবে। প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ তারাও তাদের উদ্যোগগুলো নেবে। আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পরে আবারও অধ্যাপক ডক্টর কামালউদ্দিন আহমেদ আপনি কথা বলবেন। টেকনোলজিতে যে ইনোভেশনের দরকার কৃষি প্রযুক্তিতে, সেইটা নিয়ে আসলে বিশ্ববিদ্যালয়গুলো কি ভাবছে। দীপ্তা বৈরাগী তার যে গবেষণার আরও কিছু যোগ করবেন গবেষণা নিয়ে। ভাস্কর ভট্টাচার্যের কাছ থেকে কিছু পরামর্শ আমরা শুনতে পারবো। কৃষিতে প্রতিবন্ধীর অবদান আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমাদের ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রার বিশেষ আয়োজন। নিশ্চয়ই আপনারা থাকবেন আমাদের সঙ্গেই। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আজ বিশেষ আয়োজন, কৃষিতে প্রতিবন্ধীর অবদান। কেন এই অবদানের কথা আজকে গর্বের সাথে স্মরণ করছি এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন এই করোনাকালীন সময়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছে, যেই সেক্টরটি সবচেয়ে বেশি কাজ করেছে, সচল থেকেছে, সচল রাখতে সহযোগিতা করেছে, সেটি কৃষি। এবং সেই কৃষিতে যদি আমরা কম বেশি 22 লক্ষ
প্রতিবন্ধী মানুষের হিসাব রাখি যে সব মিলে প্রতিবন্ধী জনগোষ্ঠী 22 লক্ষের কাছাকাছি, সেখানে কৃষিতেই বেশিরভাগ প্রতিবন্ধী মানুষরা আছেন। তারা কিন্তু এই করোনাকালীন সময়ে কেউ বসে থাকেননি। তাদের যে বিশেষ অসুবিধা বা বিশেষ শারীরিক চাহিদা, প্রতিবন্ধিতাকে জয় করেও তারা কৃষিতে অবদান রেখেছেন। এই করোনাকালীন সময়ের প্রতিবন্ধী দিবসে তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই বিশেষ আয়োজন। সঙ্গে লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম সাপোর্ট কোঅর্ডিনেটর জিপ্তা বৈরাগী আছেন স্টুডিওতে, আর আমরা সরাসরি পেয়েছি এতক্ষণ যাকে শুনছিলাম প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। তিনি আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন। A2I এর অ্যাক্সেসিবিলিটির পরামর্শদাতা ভাস্কর ভট্টাচার্য তিনি আছেন অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। স্যার, আপনাকে দিয়ে আবার একটু শুরু করতে চাই। যে প্রশ্নটি ছিল কৃষি প্রযুক্তিতে ইনোভেশন, সেটা তো বিশ্ববিদ্যালয়গুলোরই তো করার কথা। এই ব্যাপারটি আপনারা কখনো ভেবেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি কতগুলো মৌলিক কথা বলতে হয় এখানে, যে ন্যাশনাল পলিসিতে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা দরকার, ডিটেল, যেটি আজকে আমরা স্পোরাডিক অল্প অল্প কথা বলছি, কিন্তু সার্বিক বিষয়ে করতে হলে এটি প্রথম থেকে স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত কোঅর্ডিনেশন থাকতে হবে। তাইলে গিয়ে ইউনিভার্সিটির বিষয়গুলো সেটি ফলপ্রসূ হবে। বিশেষ করে কৃষি নীতিমালা তৈরি করা ডিজেবলদের জন্য, কৃষি শিক্ষানীতিমালা, শিক্ষানীতি আরেকটা নীতি, সেটা ডিজেবলদের জন্য করতে হবে। টেকনিক্যাল এডুকেশন শুধু কৃষি নয়, আরো টেকনিক্যাল এডুকেশনও যারা আছে সেইখানেও নীতিমালা করতে হবে ডিজেবলদের জন্য স্পেশাল। জেনারেল এডুকেশন সার্টেন এক্সটেন্ট আছে, কিন্তু এটি কিন্তু ডেফ এন্ড ডাম সহ, দ্যাট মিনস আমরা বধির, বোবা, অন্ধ যারা আছে বিশেষ করে, আর অর্গান অঙ্গ প্রত্যঙ্গ যাদের জন্য এক এক রকমের জন্য এক এক রকম। এখন হিজরা যেটা বলছেন, এটি আমরা সব সমাজে সচেতন হলেই সম্ভব। হোসনে আরার কথা আপনারা জানেন, TMS ঠ্যাঙ্গামারা সমবায় সমিতির, সে আজকাল হাজার হাজার কোটি টাকার মালিক। সে এই ইতিহাস আমি বলতে চাই না। মেন্টালি রিটার্ডেড, মেন্টালি এইজ কম, সেসব বিষয়গুলো অ্যাড্রেস করা দরকার। এর জন্য স্পেশাল বুকস দরকার, ইকুইপমেন্টস দরকার। আমাদের র্যামই নাই কোন কোন ইউনিভার্সিটিতে, যে ডিজেবলরা যে ঘুরে উঠবে, আদার ফেসিলিটিস দরকার, সেগুলো করতে হবে। স্পেশাল টিচিং মেথোডোলজি লাগবে, স্পেশালিস্ট লাগবে, স্পেশাল পলিসি লাগবে, বাজেট লাগবে। এই সবগুলো ফেসিলিটিস ডেভেলপ করতে হবে। আর স্কুল থেকে ভোকেশনাল ইনস্টিটিউট, কলেজ, ইউনিভার্সিটি, নিচে যদি সেই ধারাবাহিকতা সে করে না আসে, ইউনিভার্সিটি সে পারবে না। কিন্তু সেই লিঙ্কেজ করার জন্য সেই সিস্টেমটা ডেভেলপ করতে হবে, স্পেশাল সিলেবাস তৈরি করতে হবে তাদের জন্য, যাতে করে করতে পারে। বিশেষ করে যেটি আপনি বলছেন স্পেশাল ইকুইপমেন্টস, সেটা তো মাস্ট, ফ্যাক্টরিজ আমাদের করতে হবে। কৃষি যন্ত্রপাতি শুধু না, কৃষি শিক্ষার জন্য স্পেশাল যন্ত্রপাতি লাগবে। কারণ এই যে টেকনিক্যাল এডুকেশন, শুধু কৃষি না, সকল টেকনিক্যাল এডুকেশন সেটি লাগবে। দরকার হলে ইম্পোর্ট করে আনুক, সেই স্পেশালিস্ট নিয়ে আসুক, আমাদের ফ্যাক্টরি তৈরি করা হোক। এবং গবেষণার কোনো বিকল্প নাই। আমাদের দেশের আঙ্গিকে কি গবেষণা, সেটি করতে হবে। সেই জন্য অর্থ বরাদ্দ দিতে হবে, প্রোগ্রাম করতে হবে, প্রজেক্ট বানাইতে হবে, পাইলট প্রজেক্ট করে সেটি করতে পারে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তিনটি মন্ত্রণালয় যৌথভাবে যদি এগিয়ে যায়, সরকার যদি সেভাবে উপকরণ যন্ত্রপাতি আবিষ্কার করার জন্য কিংবা ফিট হয়, যেরকম প্রতিবন্ধিতা যার যার বিভিন্ন রকমের, সেই রকম ফেসিলিটিস করতে হবে, স্পেশালিস্ট লাগবে এবং সেরকম শিক্ষা উপকরণ। এগুলো তো জাতীয়, মানে আপনি জাতীয় নীতিমালায় নানান ইনক্লুশনের কথা বলছেন। আমি যদি একেবারেই টু দি পয়েন্ট, আমি যদি জানতে চাই যে কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে শিক্ষক, ছাত্র, উপাচার্যের তো নানান ভূমিকা আছে, তারা কখনো ভেবেছে কিনা যে এই যারা স্পেশালি এবল বা চ্যালেঞ্জ মানুষ, তারাও যাতে কৃষি কাজটা ঠিকঠাক মতো করতে পারে, তাদের উপযোগী কৃষি যন্ত্রপাতি করার জন্য ল্যাবে সেটা নিয়ে আলোচনা, কাউকে একটা প্রজেক্ট দিয়ে দেওয়া, সেটা কখনো হয়েছে কিনা? আপনি যেগুলো বলছেন স্যার, এগুলো তো জাতীয় নীতিমালার অংশ। জি জি, জাতীয় নীতিমালার তো আমরা বাস্তবায়ন করি। এখন পর্যন্ত আলাদা কোনো ইউনিভার্সিটি করেছে বলে আমার জানা নাই। তবে কথা হলো যে আমি একটা অভিজ্ঞতার কথা বলি। স্যার, আমি শুধু কৃষি বিশ্ববিদ্যালয়ের কথাই জিজ্ঞেস করেছি, অন্য বিশ্ববিদ্যালয় বা অন্য কারিকুলাম এগুলো নিয়ে আমাদের কথা হচ্ছে না। আমরা কৃষিতে প্রতিবন্ধীর অবদান নিয়ে কথা বলছি। সেই ক্ষেত্রে মানে
আপনার অভিজ্ঞতা থেকে বলবেন কিনা কখনো ওই বিষয়টি আলোচিত হয়েছে কিনা আপনি যতদিন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন? না, হয়নি, সেটি আমি বললাম। কৃষিতে অবশ্যই দরকার, এবং আমার এক ছাত্র, সে আমার কাছ থেকে পাশ করে গেছে, পাশ করার পর সে অন্ধ হয়ে যায়, অন্ধ হয়ে সে মাঝে মধ্যে আমার কাছে আসে চাকরির জন্য, স্যার আমাকে চাকরি দেন। তো আমি বললাম যে আমার তো সেই ফেসিলিটিস নাই, আমরা তোমার প্রতি 100% সহানুভূতিশীল, কিন্তু আমার এখানে সেই ফেসিলিটিস নেই, তোমাকে চাকরি দিতে পারি, কারণ সেগুলো জাতীয় প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করতে হবে। আর আমরা তো যখনই প্রোগ্রামে ইনক্লুড হবে অটোমেটিক্যালি সেই সম্পর্কে গবেষণা হবে। আমার জানা মতে কোনো কৃষি ইউনিভার্সিটি স্পেশালি এই ধরনের কথা নাই, তবে গবেষণা করা আছে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহ এর, যে এই কি প্রবলেম আছে এবং তাদের সাজেশনস অনেকগুলো আছে, কিন্তু এই পর্যন্ত সাজেশনের মধ্যে রয়েছে। অবশ্যই অতি সত্তর এটি কৃষি বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয় সহ যেখানে যেখানে আছে সেখানে এই সুবিধাগুলো, এই ফেসিলিটিস গুলো অ্যাড্রেস করে সেভাবে বাজেট এবং প্রোগ্রাম এবং গবেষণা প্রজেক্ট তৈরি করতে হবে, নাইলে এই বিষয়টি সেভাবে ফোকাসড হবে না। অনেক ধন্যবাদ। আমি ভাস্কর ভট্টাচার্যের কাছে একটু যেতে চাই। আপনি যে ঋণ প্রজেক্টটা নিয়ে কাজ করেন সেখানে বেশিরভাগই কৃষক, সেটা আপনার একটা অবজারভেশন। সেখানে কি কি সুবিধা অসুবিধা আছে এবং আমরা নীতি সহায়তার মধ্যে কি ইনক্লুড করতে পারি বলে আপনার মনে হয়? এই কাজটা হচ্ছে আমাদের একটা চট্টগ্রামে একটা পাইলটিং করা হয়েছে, সেটা হচ্ছে আপনার পিকেএসএফ, আপনারা জানেন পল্লী কর্মসংস্থান, যে সরকারের একটা মাইক্রো ক্রেডিট একটা অটোনমাস বডি, তাদের একটা প্রকল্প, চট্টগ্রামের একটা প্রতিষ্ঠান ইপসা, যেখানে আসলে আমার কর্মজীবন শুরু হয়েছে। এই মিলে আমরা একটা পাইলটিং করেছি, যেখানে আমরা মাইক্রো ক্রেডিট না বলে আমরা বলছি মাইক্রো ফাইন্যান্স, অর্থাৎ আমরা অর্থায়ন করেছি তাদেরকে, আমরা তাদেরকে ক্রেডিট দিই নাই। অর্থাৎ যে মানুষটার লোন নেওয়ার ক্ষমতা আছে তাকে আমরা স্বল্প 5% সার্ভিস চার্জে তাকে লোন দিয়েছি, যে মানুষটার লোন নেওয়ার ক্ষমতা নেই তাকে আমরা গ্রান্ট দিয়েছি, এবং তাকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং প্রযুক্তি দিয়েছি শুধুমাত্র, এবং তার বিজনেসটা যাতে সে রান করতে পারে সেজন্য যদি কোনো মার্কেট লিঙ্কেজ দরকার হয় সেটা আমরা করেছি। এবং আমরা যে কাজটা করেছি, প্রত্যেকটা গ্রামে একটা করে সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি, যাতে তারা তাদের কথা বলতে পারে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গিয়ে বলতে পারে যে আমার ডিসেবিলিটি অ্যালাউন্সটা দাও, বা আমি এইটার এন্টাইটেলমেন্ট আমার আছে। এই বিষয়টা নিয়ে আমরা এই ইনক্লুসিভ ফাইন্যান্স মডেলটা আমরা করেছি, যেটি পরবর্তীতে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার কথা আছে পিকেএসএফ যদি সেটা করে। তবে এখানে কোভিড কালে যেটা সংকট হয়েছে যে যারা লোন নিয়েছে তারা কিন্তু রীতিমতো সমস্যার মধ্যে পড়ে গেছে, কারণ লোনটা তাদেরকে পরিশোধ করতে হবে। তবে এটা একটা ফ্লেক্সিবিলিটি প্রতিবন্ধীদেরকে দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর আমি দিদি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ইনোভেশনের ক্ষেত্রে এখানে কিন্তু A2I এক পা এগিয়ে আছে। যদি কৃষি বিশ্ববিদ্যালয় এগিয়ে আসে, আমরা মনে করি আমরা একসাথে একটা চ্যালেঞ্জ ফান্ড লঞ্চ করতে পারি। এখানে লেপ্রোসি মিশন আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এগিয়ে আসেন, আমরা একসাথে কিছু টেকনোলজি আমরা তৈরি করি, ইনোভেটিভ টেকনোলজি, অ্যাক্সেসিবল টেকনোলজি, যে টেকনোলজিটা কিন্তু শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য নয়, নিরক্ষর কৃষক ব্যবহার করতে পারবে। একটা জিনিস বুঝেন, অ্যাক্সেসিবিলিটি কিন্তু সবার জন্য উপযোগী। আপনি যখন লিফট বানান সেখানে কিন্তু শুধু প্রতিবন্ধীরা উপকৃত হয় না, সকলে উপকৃত হয়, নারী, বয়স্ক মানুষ উপকৃত হয়। আর একটা জিনিস আমি শুধু বলতে চাই, সেটি হচ্ছে আসলে প্রতিবন্ধী, আপনি যে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের কথা বললেন, বিশ্বাস করেন স্যার, আপনি ওনাকে আমার সাথে 1 মাস থাকতে দিন, আপনার ইউনিভার্সিটির শুধু নাম নয় স্যার, সে দেশের নাম উজ্জ্বল করবে। এখন স্যার দৃষ্টি প্রতিবন্ধকতা কোনো ব্যাপার না, কারণ তার খাতে যদি প্রযুক্তি থাকে, সে আপনার অন্য ছাত্র, ইভেন আপনার সে গাছের রং কি, সে ওই মাটির আর্দ্রতা কি, এই বিষয়টাও কিন্তু সে টেকনোলজির মাধ্যমে বলে দিতে পারবে। পানিতে কি অবস্থা আছে সেটাও কিন্তু সে বলতে পারবে। এই টেকনোলজি কিন্তু অ্যাভেলেবেল আছে স্যার। এমনকি আমি কোন জামা পরে আছি, আমার অ্যাপ্লিকেশনটা আমার জামার সামনে ধরলে আমাকে বলে দেয় এটা ব্লু কালারের জামা কিনা। তো এখন কিন্তু স্যার দৃষ্টি প্রতিবন্ধকতা কোনো সমস্যা নয় স্যার, এখন হচ্ছে মানসিকতার সমস্যা। পরিশেষে দিদি আমি সাহসের সাথে একটা কথা বলতে চাই, আমরা অনেক দূর এগিয়েছি গত 10 বছর 12 বছরে। আমরা কিন্তু আর এখন প্রতিবন্ধী মানুষকে পঙ্গু, অন্ধ, বোবা এটা বলি না। তা আমি বিনয়ের সাথে স্যারদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো স্যার, আসলে এই শব্দ চয়ন কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ, কারণ অন্যরা যদি আমাকে যদি অন্ধ বলে আমার মেয়েদের সামনে, আমার কিন্তু স্যার খারাপ লাগবে। তো আমার মনে হয় আপনারা সবাই স্যার, আমি খুবই ঋণী স্যার, আপনারা অসম্ভব ভাবে প্রতিবন্ধী মানুষদের পক্ষে কথা বলেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্যার। এবং আমরা মনে করছি সবাই মিলে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি গড়ে তুলতে পারবো। আর এই নিউজকে কৃতজ্ঞতা। জি, যেরকম একটি সুন্দর একটি
স্পেস করে দিয়েছেন ভাস্কর ভট্টাচার্য তার কথায়, যেটা বলছি যে এখন আসলে এই দিনে আমরা কৃষিতে প্রতিবন্ধীর অবদান ইত্যাদি নানান কিছু বা একজন ভাস্কর ভট্টাচার্যের অ্যাচিভমেন্ট ইত্যাদি সেগুলোর চেয়ে বোধহয় অনেক বেশি করে আলোচনার বিষয় যে যারা আমরা এই যে বলি যে ওরা আমরা, অর্থাৎ যারা বিশেষভাবে চ্যালেঞ্জড তাদেরকে প্রতিবন্ধী বলে তাদের জন্য ওদের জন্য যে এইসব কথাবার্তা বলি, তাদের মানসিকতার মধ্যে যে এক ধরনের প্রতিবন্ধিতা আছে সেটা দূর করার আলোচনা বোধহয় একটু বেশি হওয়া দরকার। আমার স্টুডিওতে আছেন জীবতা বৈরাগী, শেষ মন্তব্য, শেষ কমেন্ট যদি যোগ করেন। আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয় যে আসলে প্রতিবন্ধীরা যে কৃষিতে কাজ করতে পারে এই বিশ্বাসটাই কিন্তু আসলে আমরা দেখছি যে অনেকের ভিতরে নাই, এবং যেটা আমাদের আসলে একটা বড় জায়গা ছিল যে আসলে এটাকে প্রমাণ করা। এবং আমরা আসলে ছোট্ট যে স্টাডিটা করছি সেটা হচ্ছে 15টা জেলা থেকে আমরা 210 জন স্যাম্পল আসলে সিলেকশন করা হচ্ছে, এবং এইখানে যেটা গুরুত্বপূর্ণ তথ্য, এই 210 জনের মধ্যে 85% আসলে সরাসরি কৃষির সাথে সম্পৃক্ত। এবং যেটা মুখ্য বিষয় যে যদি আমরা দেখি আসলে কিসের সাথে সম্পৃক্ত, এর মধ্যে 37% হচ্ছে সরাসরি আসলে মাঠ কৃষির সাথে, এবং তার মধ্যে বড় একটা সংখ্যক হচ্ছে আসলে আমাদের পশুপালন বা প্রাণী সম্পদের সাথে, এবং 62% হচ্ছে আসলে হাঁস মুরগি পালন করে। এবং তাদেরকে আমরা জিজ্ঞেস করছি যে তারা আসলে কোন দিকে আরও বেশি যেতে চায়, তাতে দেখা গেছে আসলে পশুপালনটা তাদের জন্য আসলে অনেক একটা বড় জায়গা যেখানে তারা ইন্টারেস্টেড, যেখানে তারা একটা ভালো রোল নিতে পারে। আর সরকারি সেবার ক্ষেত্রে যেটা দিদি আমাদের সব কিছুই আছে, কিন্তু নীতিমালায় যদি আসলে প্রতিবন্ধী কৃষকদের কথাটা একটু উল্লেখ থাকে যে তারা যদি আসলে এই চাহিদা নিয়ে আসে তাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। আমাদের নতুন কোনো বাজেট আমরা প্রত্যাশা করছি না, নতুন কোনো কিছুই প্রত্যাশা করছি না, এটাই কিন্তু আসলে তাদের এই যে 22 লক্ষ মানুষের জন্য কিন্তু একটা বড় সাপোর্ট হবে। এবং এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে মাঠে তারা যখন আসলে কোনো কিছু বিক্রি করতে যায় তাদের উৎপাদিত পণ্য, অন্যান্য কৃষকদের চাইতে তারা কিন্তু আসলে বেশি ভিক্টিমাইজ হয়, কারণ তারা মধ্যস্বত্বভোগী, তাদেরকে একটু ঠকানোর প্রবণতা বেশি থাকে তাদের। এবং রাইট, এবং মার্কেটের যে ব্যবস্থাপনা, তারা কিন্তু আসলে তাদের নিজস্ব উৎপাদিত পণ্য তারা কিন্তু আসলে মার্কেটে নিতে পারে না, কারণ ওইখানে আসলে তাদের যাওয়া আসায় সমস্যা হয়, অথবা তারা কোন জায়গাটা পাবে তারা হয়তো অন্য মানুষের সাথে এইভাবে ফাইট করে চলতে পারে না। এই বিষয়টা যদি মাথায় রাখা হয় যে আসলে একদম প্রতিবন্ধী মানুষ যা উৎপাদন করবে, বাজার ব্যবস্থা যদি তাকে বিষয়গুলো নিশ্চয়ই পরবর্তী যখন নীতিমালা বা করা হবে নিশ্চয়ই এখানে ফোকাস করা হবে। এক লাইনে জাফর ওয়াজেদের কাছ থেকে এক লাইন নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আমরা এতক্ষণ প্রতিবন্ধী কৃষকের কথা বললাম, কিন্তু একবারও প্রতিবন্ধী কিষানির কথা ভাবিনি। তারা হাঁস মুরগি পালন করে অনেক কিছু করে। এখন প্রতিবন্ধী কৃষকের কথা এসেছে, আমার মনের পাশাপাশি প্রতিবন্ধী কিষানির কথা আসা উচিত। আমাদের স্টোরিতে দেখেছি কিন্তু একজন কৃষানি কেমন করে অনেক ফসল ফলান, আমাদের আজকের নিউজ ক্লিপিং। আমাদের কৃষি নীতিতে বা আমাদের এসব নীতিমালা তৈরি হচ্ছে প্রতিবন্ধীদের নিয়ে, সেখানে প্রতিবন্ধী কৃষকের পাশাপাশি প্রতিবন্ধী কিষানির কথা আসা উচিত। আমরা কৃষকদের অনেক কাব্য রচনা করেছি, আমাদের কবি নির্মলের বন্ধু চাষাবাসের কাব্যই লিখলেন, কিন্তু তারাও কিন্তু কেউ কোনোদিন প্রতিবন্ধী কৃষক কিষানির কথা ভাবেনি। আজকে যখন এই প্রসঙ্গটি সামনে এসেছে, আমি মনে করি ল্যাপ্রেসি মিশন ইন্টারন্যাশনাল সহায়তা পেলে আমরা এই বিষয়টিকে নিয়ে আমরা আমাদের সাংবাদিকদের কাছে যাব, সেখানে তাদের মধ্যে জিনিসগুলি সম্প্রসারিত করবে, তাদের লেখনের মাধ্যমে জিনিসগুলো উঠে আসবে। এবং আমরা মনে করি ল্যাপ্রেসি মিশন শুধু কৃষক নয়, কিষানির কথাও যেন ভাবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের সকল আলোচকদের, ধন্যবাদ দর্শক আপনাদেরকে। আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবসে কৃষির সঙ্গে যেই প্রতিবন্ধী মানুষেরা জড়িত আছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা, তাদেরকে ধন্যবাদ দিয়েই অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে।